প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা জেনেটিক কোড, কোডন টেবল এবং জেনেটিক কোডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় যাই। কোড মানে কি? সাধারণত কোড দ্বারা বোঝায়, কোড দ্বারা একটা সংকেত, একটা গোপন কিছুকে একটা সিম্বল দ্বারা প্রকাশ করাকে বলা হচ্ছে কোড। ধরো, যদি আমরা বলি তোমাদের ক্লাস রোল নম্বর গুলি তোমাদের এক একটা কোড, কিন্তু কারণ 101 দ্বারা যেই স্টুডেন্টকে বোঝাচ্ছে 102 দ্বারা সেই স্টুডেন্টকে বোঝাচ্ছে না। আবার তোমাদের কিন্তু সাবজেক্ট কোড আছে, খেয়াল করে দেখেছো? এই সাবজেক্ট কোডেও কিন্তু দেখা যায় তোমার এক একটা কোড দ্বারা এক একটা সাবজেক্টকে নির্দেশ করছে। তাহলে জেনেটিক কোড বলতে আমরা কি বুঝি? জেনেটিক কোড বলতে বুঝি জিনের সেই গোপন সংকেত যা দ্বারা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তাহলে জেনেটিক কোড হচ্ছে জিনের সেই গোপন সংকেত যা দ্বারা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। ক্লিয়ার? এতটুকুন ক্লিয়ার? ইয়েস স্যার। এখন জেনেটিক কোড পড়তে গেলে আমাদের সবার আগে যে ব্যক্তি সম্পর্কে একটু করে হলেও জানা উচিত, তিনি হচ্ছেন ইনি। কেউ চিনতে পারছো কি? কেউ যদি চিনতে পারো নামটা বলো। চিনতে পারার কথা না, কারণ তুমি ওনার সম্পর্কে জানতে চাইলে সিলেবাসের বাইরে একটু করে স্টাডি করতে হবে। কাজে আমি বলে দিচ্ছি, ওনার নাম জর্জ গেমো। এই ভদ্রলোক কিন্তু বায়োলজির লোক না। তুমি ওনাকে কসমোলজিস্ট বলতে পারো, তোমরা ওনাকে ফিজিসিস্ট বলতে পারো, তোমরা ওনাকে ম্যাথমেটিশিয়ানও বলতে পারো। অ্যাকচুয়ালি উনি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের প্রফেসর। ওনার পুরো নাম কি? ওনার পুরো নাম হচ্ছে জর্জ অ্যান্তনোভিচ গামভ। জর্জকে রাশিয়ানরা ওইভাবে লিখে জর্জি অ্যান্তনোভিচ গামভ। কোথায় জন্ম উনার? উনার জন্ম কোথায়? বর্তমান ইউক্রেন, যেখানে রাশিয়ান এম্পায়ার, মানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন হওয়ার আগে ওনার জন্ম, কিন্তু 1904 সালে ইউক্রেনে, বর্তমানে ইউক্রেনে জন্ম। রাজতান্ত্রিক রাশিয়াতে ওনার জন্ম। মৃত্যু কত সালে? 1968 সালে। মাত্র 64 বছর বয়স উনি মৃত্যুবরণ করেছেন এবং ইউনাইটেড স্টেটসে উনি মারা গেছেন। উনার সম্পর্কে আরো বিস্তারিত বলবো। উনি কোথায়, কেন উনি এখানে স্মরণযোগ্য। 1953 সালে যখন ডিএনএ আবিষ্কার হয়, তখন ডিএনএ যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড গুলিও শনাক্ত হয়ে যায়। তার আগে নিউক্লিওটাইড শনাক্ত হয়ে যায়, কিন্তু এই নিউক্লিওটাইড গুলি জেনেটিক কোড কিভাবে তৈরি করে এ নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে মতভেদ ছিল। উনি এই সমস্যাটার সমাধান দিয়েছিলেন। উনি বলেছিলেন জেনেটিক কোড শুড বি ট্রিপলেট, অর্থাৎ জেনেটিক কোড 3 ডিজিট বিশিষ্ট হবে। উনি যুক্তি দিয়েছিলেন কি? উনি যুক্তি দিয়েছিলেন এটা আমাদের শরীর গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? বলো, এটা পড়া হয়েছে? 20টা। গুড, 20টা। এখন নিউক্লিওটাইড আছে কয়টা? ডিএনএ তে নিউক্লিওটাইড কয়টা? আরএনএ তে নিউক্লিওটাইড কয়টা? আরএনএই বলো, আরএনএ তে নিউক্লিওটাইড কয়টা? 4টা। আরএনএ তে নিউক্লিওটাইড হচ্ছে 4টা। শরীর গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা। তাইলে এই 4টা অ্যামাইনো অ্যাসিডকে এমন ভাবে পারমুটেশন হতে হবে যেন সে 20টা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করতে পারে। কথাটা বুঝো। ম্যাথমেটিক্স এর সম্পর্ক কিন্তু এখানে।
এই 4টা নিউক্লিওটাইডকে এমন ভাবে পারমুটেশনে যেতে হবে যেন এটা দ্বারা 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এখন ধরো উনি দিলেন 4টা জেনেটিক কোড টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 1, তাহলে আমরা পাই কত? সমান 4 মাল্টিপ্লাইড বাই 1 সমান কত পাই? সমান হচ্ছে 4টা। এখন এই 4টা দ্বারা 20টা অ্যামাইনো অ্যাসিডকে তো প্রকাশ করা সম্ভব নয়, তাইলে এই পসিবিলিটি সমর্থনযোগ্য নয়। ক্লিয়ার? দেন উনি হিসাব করলেন 4 টু দি পাওয়ার 2। এখন 4 টু দি পাওয়ার 2 তে হয় কি 4 মাল্টিপ্লাইড বাই 4। এখন 4 মাল্টিপ্লাইড বাই 4 হলে কত হয়? আমরা পাই 16টা। This is also insufficient for expression of 20 types of amino acid. Clear? Yes, sir. Then তিনি চিন্তা করলেন 4 টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার 3 তে হবে কি 4 গুণ 4 গুণ 4 নাকি? তাইলে আমরা পাই কয়টা? 64টা। উনি বললেন এই 64টাই হবে জেনেটিক কোড। কাকে বললেন? ক্রিককে বলেছেন। উনি এই কথা ক্রিককে চিঠি লিখে জানিয়েছিলেন। ক্রিককে চিঠি লিখে জানিয়েছিলেন উনি। এখন এই 64টা হওয়ার কারণে তাহলে 64টা কোড will express 20 type of amino acid or 64 code will indicate 20 types of amino acid. তখন উনি বললেন there is a mystery. What is the mystery? এই মিস্ট্রিটা হচ্ছে there is a probability of degeneracy. অধোগামী হওয়ার সম্ভাবনা আছে। অধোগামী কি মানে একটা অ্যামাইনো অ্যাসিড যদি অনেকগুলি কোড দ্বারা একাধিক কোড দ্বারা একটা অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেটেড হয়, এই ধর্মটাকে বলা হয় ডিজেনারেসি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবং পরবর্তীতে এই 3 ভদ্রলোক এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিলেন। চিনতে পারছো এই ভদ্রলোককে? একজন আমাদের সাবকন্টিনেন্টের লোক আছে, রবার্ট উইলিয়াম হোলি, হরগোবিন্দ খোরানা এন্ড মার্শাল ডব্লিউ নিরেনবার্গ। এই 3 জন নোবেল পুরস্কার পেলেন। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন 1968 সালে। কিন্তু সমস্যার সমাধান হয়েছিল কত সালে? 64 সালে। 64 সালে 64 ধরনের কোড ওনারা ইন্টারপ্রিট করে ফেলেছিলেন। 64 সালে 64 ধরনের কোড ওনারা ইন্টারপ্রিট করেছিলেন। আর পুরস্কার পেলেন আরো 4 বছর পরে গিয়ে 68 সনে। এই যে দেখতে পাচ্ছ, Nobel Prize in Physiology or Medicine in 1968 was awarded jointly to Robert W. Holly, Hargobind Khorana and Marshall W. Nirenberg for their interpretation of genetic code and its function in protein synthesis. Clear? জি স্যার। এই কথাগুলি আমি এই কারণে আনলাম, অন্য কথা তো তোমার বইতে লেখাই আছে। কাজেই এই জিনিসগুলি, সায়েন্সের এই জিনিসগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। এবার স্যার, হ্যাঁ বলো। স্যার তাহলে কি 3টা কোড 3টা দিয়ে না হয় 4টা দিয়ে হওয়ার কোনো সম্ভাবনা থাকে? কোনো সম্ভাবনা নাই। 4টা কোড দিয়ে সম্ভাবনা নাই, কোনো প্রকারেই সম্ভাবনা নাই। কারণ কি? কারণ 4 টু দি পাওয়ার 4 হলে অনেক বেশি হয়ে যায় এবং এই এতগুলি কোড দ্বারা অ্যামাইনো অ্যাসিড ইন্টারপ্রিটেশন সম্ভব নয়। এবং সম্ভব যে নয় সেটা ফুল প্রুফ হয়েছে কত সালে? 1964 সালে বাই হোলি, খোরানা এন্ড নিরেনবার্গ। জি স্যার। আচ্ছা, এখন জেনেটিক কোডন টেবল বলে একটা টেবল আছে না? এমআরএনএ এর
কোডন টেবল। জি স্যার আছে। হ্যাঁ, এই কোডন টেবলটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, কিন্তু এই কোডন টেবলটা কিভাবে কনস্টিটিউট হয় সেই জিনিসটা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি। এখন আমি এই কোডন টেবলটা সম্পর্কে আলোচনা করব। খেয়াল করো, আগে বিষয়টা বুঝো। আমি প্রথমে একটা বর্গ আঁকবো, বর্গাকার একটা ক্ষেত্র অঙ্কন করব। একটা বর্গাকার একটা ঘর আঁকলাম, ঠিক আছে। তারপর এটা পারপেন্ডিকুলারলি দুই ভাগ করব। এ মনে মনে এইটুকু আমি পারপেন্ডিকুলারলি দুই ভাগ করলাম। তারপর হরিজন্টালি দুই ভাগ করব। এবার আবার পারপেন্ডিকুলারলি দুই ভাগ করব। এটারও পারপেন্ডিকুলারলি দুই ভাগ করব। এইগুলিকে আবার হরিজন্টালি দুই ভাগ করব, আবার হরিজন্টালি দুই ভাগ করলাম। এখন এটা বর্ডার দেব। কোন দিকে বর্ডার দেব? 3 দিকে বর্ডার দেব। এই যে এখানে দিলাম, এই যে বর্ডার দিলাম। এই যে বর্ডার দিলাম। যে বর্ডার দিলাম। যে বর্ডার দিলাম। এখন আমরা নিউক্লিওটাইড গুলি বসাবো। বইতে যেমন আছে হুবহু তেমন বসানোর কোনো গুরুত্ব দরকার নেই, কিন্তু তুমি যেই সিকোয়েন্সে বসাবা সব সময় সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যেমন বইতে আছে, ধরো এখানে ইউ, ইউ, তারপর সি, তারপর এ, এ, তারপর হচ্ছে জি, জি। এখন এই সিকোয়েন্সটাই তোমাকে সবসময় মেনটেন করতে হবে। তাহলে এখানে দাও ইউ, সি, এ, জি। এখন এটা তো, এখন তো আমরা বাঁয়ে এবং উপরে প্রত্যেক ঘরে একটা করে নিউক্লিওটাইড বসাইলাম, কিন্তু এই ডান দিকের ঘরে পারপেন্ডিকুলারলি একটার নিচে একটা একই সাথে চারটায় বসাবো। ইউ, সি, এ, জি। এই যে পারপেন্ডিকুলারলি বসাইলাম। এখানেও ইউ, সি, এ, জি। এখানেও বসাইলাম ইউ, সি, এ, জি। এখানেও বসাইলাম ইউ, সি, এ, জি। বসালাম। এখন তোমার হিসাবটা কি? হিসাব হচ্ছে, ধরো এই যে এই ইউর সাথে এই ইউ, এখন ইউ এর সাথে ইউ নিয়ে নিলা। এখন ইউ এর সাথে ইউ প্রথম এই যে এখান থেকে একটা নিলা, এখান থেকে একটা নিলা, দেন এখান থেকে একটা নিলা।
আবার এখান থেকে একটা এই 2 নম্বরটা নিলা, এখান থেকে একটা এখানে থেকে এই 3 নম্বরটা নিলা, এখান থেকে নিলে এই 4 নম্বরটা নিলা। তাহলে এই ঘরের কাজ শেষ। তাহলে ধরো ইউ ইউ, ওই যে ডানের ইউটা নিয়ে নিলাম ইউ। তারপর তোমার পাচ্ছ কি, কেউ একজন বলো, ইউ ইউ কি নেব আমি? সি সি, রাইট। তারপর কি নেব? ইউ 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 এ, গুড। তারপর কি নেব? ইউ ইউ জি ইউ ইউ জি, গুড। এই যে এবার কাজ শেষ। এখন এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও সেম হবে। এটার ক্ষেত্রে সেম হবে কি, ইউসি না, রাইট? ইউসি ইউ এ, সি ইউসি ইউ, হ্যাঁ রাইট, ইউসি ইউ। তারপর কি হবে? ইউসি, ইউ সি ইউ সি সি রাইট, ইউসিসি। তারপর কি হবে? ইউসি, ইউ সি সি এ এ ইউসি এ। তারপর কি হবে? ইউ সি জি ইউসি জি, গুড। এইভাবে এখন তোমরা বুঝতেই পারছো কিভাবে হচ্ছে, ক্লিয়ার? এখন তুমি যদি বলো এটা কিভাবে হবে, যদি বুঝে থাকো আমাকে বলো এটা কি, এই ঘরটা কিভাবে হবে, এই ঘরটা। এ জি ইউ হ্যাঁ বলো, এ জি এ ইউ, জি ইউ রাইট, গুড। তারপর এ জি সি এখানে আমরা কমাই দিই তাহলে দেখতে সুবিধা হবে। এ জি এ জি সি সি, এ এ জি এ জি জি এ এ, এ জি জি এ জি জি এ জি জি জি, জি হ্যাঁ গুড, ভেরি গুড। তাহলে আমি আর পুরোটা ব্যাখ্যা করলাম না। আশা করছি তোমরা সহজে এই কোডন টেবলটি কিভাবে কনস্টিটিউট হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো নাকি? জি স্যার ইয়েস ক্লিয়ার? স্যার ক্লিয়ার? এখন আমার কিন্তু আরো কয়েকটা টেবল লাগবে। আরো আরো কয়েকটা টেবল লাগবে কারণ এই যে ধরো এই টেবলটা আমার লাগবে, এটা বোঝার জন্য এই টেবলটা আমার লাগবে। এখানে কি হবে, এটাতে কি হবে? এ ইউ ইউ নাকি? এ ইউ ইউ এ ইউ, সি ইউ সি। সি তারপর এ ইউ এ ইউ এ, তারপর কি? এ এ ইউ জি ইউ জি। ওকে, আমি এই টেবিলটা পেয়ে গেলাম। আমার আরো একটা টেবিল লাগবে কমপক্ষে, আরো একটা ঘর লাগবে কমপক্ষে, আরো একটা ঘর লাগবে, আমার এটা লাগবে। আমি এটা কি হবে? এটা কি হবে, কেউ একজন বলো? ইউ এ ইউ ইউ এ ইউ, ছোট ইউ করে এ দিই। সি ইউ এ সি ইউ এ সি, ইউ এ ইউ এ এ ইউ এ এ, ইউ এ জি ইউ ইউ এ এ জি ইউ এ জি। জি আচ্ছা গুড। এই যে আমি এটা পেলাম। আমার কমপক্ষে আরো একটা ঘর লাগবে, আমি এটাও নেব, এটাও নেব। কেন লাগবে একটু পরেই তুমি বুঝে যাবো, এবং যাদের একটু আহ, এর মধ্যে একটু হোমওয়ার্ক টোমওয়ার্ক করেছো তারা অলরেডি বুঝে গেছো আমি কেন এটা আনছি। ইউ জি ইউ, ইউ জি ইউ 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 জি ইউ সি জি সি ইউ জি সি, ইউ জি ইউ এ জি এ এ ইউ জি এ, দেন ইউ জি জি ইউ জি ইউ সি জি। জি ওকে, জি হ্যাঁ ঠিক আছে। বাকিটা তোমরা নিজেরা পারবে, কাজে আমি এ নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। এখন তোমার এইখানে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা ইন্ডিকেট হচ্ছে, তোমরা টেবিলে দেখতে পাচ্ছ। যেমন যেমন ধরো এই যে 2 নম্বর ঘরে, এই যে 2 নম্বর ঘরে, এই যে 2 নম্বর ঘরে, এই যে এই ঘরটাতে, এই ঘরটাতে, এই ঘরটাতে, এখানে এই সেরিন, এটাতে সেরিন, কি সেরিন, আমি এসি দিয়ে দিই, এই যে সেরিন। এখন
এই সেরিন, এই ইউ সি ইউ দ্বারাও সেরিন বোঝাচ্ছে, ইউ সি সি দ্বারাও সেরিন বোঝাচ্ছে, ইউ সি এ দ্বারাও সেরিন বোঝাচ্ছে, এবং ইউ জি সি দ্বারাও সেরিন বোঝাচ্ছে। কথা বুঝেছো? জি স্যার বুঝেছি। এখন ধরো তোমার নাম ধরো যে ফৌজিয়া, এখন তোমার মামার বাড়িতে ধরো আরেকটা নাম আছে, ধরো তোমার মামার বাড়ির সবাই তোমাকে রেশমা ডাকে, অথবা তোমার বাবা তোমাকে ধরো অন্য একটা নামে ডাকে, শিউলি ডাকে, অথবা অন্য কিছু একটা ডাকে। তাহলে দেখো শিউলি বললো তোমাকে বোঝাচ্ছে, ফৌজিয়া বললো তোমাকে বোঝাচ্ছে, রেশমা বললো তোমাকে বোঝাচ্ছে, অথবা সাদিয়া বললো তোমাকে বোঝাচ্ছে। আবার এমন অনেকে আছে যার এই যে এই একটাই হচ্ছে নাম, তার কিন্তু স্কুলে যেই নামে ডাকছে, তাকে মামার বাড়িতেও সেই নামে ডাকছে, তার বাবাও সেই নামে ডাকছে, মাও সেই নামে ডাকছে, ওই একটাই নাম, কিন্তু বিষয়টা অনেকটা সেই রকম। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আর আর তোমাকে যে জিনিসটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে AUG। AUG দ্বারা স্টার্ট কোডনকে বোঝায়। স্টার্ট, টি এ আর টি, স্টার্ট কোডনকে বোঝায়। আর AUG দ্বারা যেই অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে সেটার নাম হচ্ছে মিথিওনাইন। কোথাও মিথিওনিন লেখা আছে, একই শব্দ, মিথিওনাইন আর মিথিওনিন একই জিনিস। অর্থাৎ AUG যেই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে সেটার নাম হচ্ছে মিথিওনিন আর মিথিওনাইন, এবং এটাকে বলা হয় স্টার্ট কোডন। ক্লিয়ার? এইটা জি, স্যার। জানতে হবে তোমাদের। UAA, UAG and UGA, ঠিক আছে? এই তিনটাকে বলা হয় স্টপ কোডন। STOP, এই তিনটাকে বলা হচ্ছে স্টপ কোডন। ক্লিয়ার? এই তিনটাকে বলা হচ্ছে স্টপ কোডন। তাইলে স্টপ কোডন আছে কয়টা? তিনটা। স্টার্ট কোডন আছে কয়টা? একটা। একটা। কেন স্টপ কোডন বলা হচ্ছে? কারণ ওই তিনটা কোডন, ওই তিনটা কোডন অথবা ওই তিনটা কোড কোনো অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করতে পারে না, এজন্য এটাকে বলা হচ্ছে স্টপ কোডন। যেহেতু কোনো অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করতে পারে না, সেই কারণে যখন এই যে ট্রান্সলেশন হয়, তখন ট্রান্সলেশন হতে হতে যখন ওই সিকোয়েন্সে আসবে, তখন ট্রান্সলেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় স্টপ কোডন। তাহলে আমরা যদি সামারি করি, দেখো এখানে 64টা কোডন আছে এই কোডন টেবিলে। 61টা কোডন কোনো না কোনো ভাবে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, কিন্তু 3টা কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করতে পারে না। ওকে? আবার 61টা কোডনের মধ্যে একটা হচ্ছে স্টার্ট কোডন। ক্লিয়ার? জি স্যার। তাহলে কোডন টেবিল কিভাবে ফরমেশন হয় এটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। Yes, আচ্ছা, sir. এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতেও আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন ছিল বলো। স্যার, আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসছিল, ইউনিভার্সাল স্টপ কোডন কোনটা, এটা কোনটা হবে? আসবে, এটা আমার পড়াতে চলে আসবে। এখন ধরো একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, বিষয়টা কিন্তু অলরেডি তোমরা দেখেছো। সেরিন, এটা নির্দেশ করার জন্য 4টা কোডন আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন তার আগে একটা কথা বলে নি, কোডন আর কোডের মধ্যে পার্থক্য কি? এই যে 64টা কোড আছে, এই 64টা কোডকে কালেকটিভলি বলি আমরা কোড, আর যখন সিঙ্গেল ওয়ান ইন্ডিকেট করি তখন বলি কোডন। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন একটি কোডন কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। একটি কোডন কখনো
একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। মানে ধরো এ ইউ জি, এটা একটা কোডন, এটা অলওয়েজ মিথিওনাইনকে ইন্ডিকেট করবে। এটা একবার ধরো মিথিওনাইন, একবার সেরিন, একবার ভ্যালিন, একবার গ্লুটামিন, এইভাবে কাজ করবে না। অলওয়েজ যে যেটাকে নির্দেশ করে সে সেটাকেই নির্দেশ করবে। ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর হচ্ছে কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না। কথাটা বুঝতে পেরেছো কিনা? বরং ক্রমসজ্জা অনুসরণ করে। কথাটা বুঝতে পেরেছো কিনা? বুঝলে কেউ একজন আমাকে বলো, না বুঝলে আমি ব্যাখ্যা করব। স্যার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, গুড। এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, এডিনিন, সাইটোসিন, তারপর এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ধরো এই একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সে যদি ধরো এই AUG দ্বারা একটা কোডনকে নির্দেশ করছে, পরবর্তী কোডন অবশ্যই AUG যেখানে শেষ হয়েছে তারপরে ACGG এটাই হবে, এবং তারপরেরটা অবশ্যই ACA এইভাবে হবে। এখন ধরো তোমার সুবিধার জন্য তুমি AUG দিয়ে একবার নিলা, আবার GCG দিয়ে আরেকবার নিলা। এই যে ধরো এই যে AUG তো একবার নিয়ে নিলা, তারপর দেন GCG, এইভাবে নেওয়া যাবে না। তুমি ধরো এই AUG এর জন্য একবার বসেছে, আবার জিটা GCG তৈরি করার জন্য একবার বসেছে, এমন হবে না। দিস ইজ কল্ড নন ওভারল্যাপিং ক্যারেক্টার। কথা বুঝতে পেরেছো? এটা ছোট প্রশ্ন হয় যে জেনেটিক কোড নন ওভারল্যাপিং বলতে কি বুঝো? জেনেটিক কোড নন ওভারল্যাপিং বলতে কি বুঝো? ক্লিয়ার এখন? ইয়েস স্যার। তাইলে বরং সিকোয়েন্সিয়াল বা ক্রমসজ্জা অনুসরণ করে। বোঝা গেছে এখন? ইয়েস স্যার। বুঝতে পেরেছি। এখন জেনেটিক কোড সমূহ সার্বজনীন এবং বিবর্তন ধারা অনুসরণ করে এখনো একই রকম আছে। এই নিচের লাইনটা প্রুভ হয়েছে কিছুদিন আগে, সেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন বিজ্ঞানী। সার্বজনীন মানে কি? ধরো এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এখন এডিনিন, ইউরাসিল, থাইমিন, সাইটোসিন, এই হিসাব করে এই 4টা দ্বারা জেনেটিক কোড কনস্টিটিউট হচ্ছে। এখন ধরো AUG, এই AUG দ্বারা মিথিওনিন নির্দেশ করে। এটা হিউম্যান বডি তো মিথিওনিন নির্দেশ করে, ধরো একটা মুরগির বডি তো মিথিওনিন নির্দেশ করে, একটা আম গাছও মিথিওনিন নির্দেশ করে, কিংবা একটা প্রোটোজোয়া তো মিথিওনিন নির্দেশ করে। এই জিনিসটাকে বলা হয় জেনেটিক কোডের সার্বজনীনতা, অথবা জেনেটিক কোড সার্বজনীন বলা হয় এই কারণে। ক্লিয়ার? এটাও ছোট প্রশ্ন আকারে আসে অনেক সময়। জেনেটিক কোডের সার্বজনীনতা বলতে কি বুঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিভার্সালিটি অফ জেনেটিক কোড? ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। দেন জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট, এটা আগে ব্যাখ্যা করেছি। শুরু ও সমাপ্তি কোড সুনির্দিষ্ট, মানে AUG দ্বারা সবসময় স্টার্ট বোঝায়, UGA দ্বারা স্টপ কোডন বোঝায়। এই যে কে প্রশ্ন করেছিল তার উত্তর একটু পরেই আসবে। এই যে দুটি কোডের মধ্যবর্তী অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকে না। ধরো এইভাবে এই যে AUG, তারপর CA, তারপর GCG। ধরো এই AUG দ্বারা একটা কোড নির্দেশ করলো, CCA দ্বারা আরেকটা নির্দেশ করলো, তুমি এখানকার সিটা বাদ দিয়ে এইখানে আরেকটা কোড ইন্ডিকেট করা যাবে না, কারণ এটাকে বলা হচ্ছে দুইটি কোডের মধ্যবর্তী অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকে না। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই যে লাস্টে যে প্রশ্নটা করেছিলাম, ব্যতিক্রম কি? ব্যতিক্রম কোন কোন আদিবাসী জীবে UAG ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশনা না দিয়ে
গ্লুটামিনকে নির্দেশ করে। তাহলে আর বাকি থাকে কোনটা? ইউজিএ। তাহলে ইউজিএ হবে ইউজিএ হবে সার্বজনীন স্টপ কোড। কারণ ইউজিএ সর্বক্ষেত্রে স্টপ নির্দেশ করে, কিন্তু ইউএ কোন আদিকোষী জীবে গ্লুটামিনকে ইন্ডিকেট করে, ইউএজি কোন আদিকোষী জীবে গ্লুটামিনকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? জি স্যার। তোমার উত্তর পেয়েছো? জি স্যার। জি স্যার, পেয়েছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে রাখবো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জেনেটিক কোড কি, জেনেটিক কোডের কনস্টিটিউটিং হিস্ট্রিটা এবং কোডন টেবল কিভাবে গঠিত হয় সেটা যেমন জানতে পেরেছি, জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি সম্পর্কেও আমাদের পরিষ্কার ধারণা হয়েছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।